মধ্যপ্রাচ্যের আকাশ আবারও লাল আগুনে ভরে উঠেছে। ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অস্থির হয়ে গেছে গোটা অঞ্চল। এতদিন মনে হয়েছিল লড়াই শুধু গাজাকে ঘিরে সীমাবদ্ধ, কিন্তু সেই আগুন এখন ছড়িয়ে পড়ছে লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেন পর্যন্ত। টার্গেট হলো এমন এক দেশ যার সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনো শত্রুতা ছিল না। দেশটি হলো মধ্যপ্রাচ্যের ধনী শক্তি, গ্যাস আর তেলের আধার কাতার। মুহূর্তেই আকাশ কেঁপে উঠল ইসরায়েলের ক্ষেপণাস্ত্রে। আঘাত হানা হলো একটি সভাকক্ষে, যেখানে ফিলিস্তিনি নেতারা শান্তি আলোচনায় বসেছিলেন। শান্তির মঞ্চ এক নিমিষে পরিণত হলো ধ্বংসস্তূপে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে মাটি চাপা দেয়া। এখান থেকেই শুরু হলো উত্তেজনার নতুন অধ্যায়। হামলার খবর ছড়িয়ে পড়তেই মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। কাতারের উদ্যোগে তড়িঘড়ি বসে যায় জরুরি আরব ইসলামিক সম্মেলন। এক টেবিলে মুখোমুখি বসেন আরব লীগ আর ওআইসির শীর্ষ নেতারা। আর সেখানেই গর্জে ওঠেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কণ্ঠ যেন বজ্রপাত। যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের দীর্ঘ ছায়া ছাড়া ইসরায়েল কখনো এমন দুঃসাহস দেখাতে পারত না। এই হামলা শক্তির প্রদর্শনী নয়, বরং তাদের হতাশার বহিঃপ্রকাশ। পেজেশকিয়ান ঘোষণা দিলেন, এই হামলা মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার, এমনকি ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে। শুধু নিন্দা জানালে হবে না, মুসলিম দেশগুলোকে নিতে হবে কার্যকর পদক্ষেপ। তিনি সতর্ক করলেন, যারা ইসরায়েলের আগ্রাসন মেনে নিচ্ছে বা সমর্থন করছে, ইতিহাস তাদের অপরাধও মনে রাখবে। আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই, কাল কোনো দেশই নিরাপদ থাকবে না। তার এই ঘোষণা যেন ঢেউ তুলল বৈঠক কক্ষে। নেতারা নিঃশব্দে তাকিয়ে রইলেন। সবাই বুঝতে পারলেন, এটা শুধু বক্তৃতা নয়, বরং এক নতুন যুদ্ধ ঘোষণার পূর্বাভাস। পর্যবেক্ষকদের মতে দোহায় ইসরায়েলের হামলা শুধু কাতারের নয়, পুরো মুসলিম বিশ্বের ভাবনার ধারা পাল্টে দিয়েছে। ইসরায়েল হয়তো ভুলে গেছে এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তির নাম ইরান। হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুথি, সবাই দাঁড়িয়ে আছে তেহরানের ছায়াতলে। ইরান বহুবার প্রমাণ করেছে তারা শুধু কণ্ঠ নয়, বাস্তব শক্তি। আঘাত করলে তারা পাল্টে আঘাত হানতে জানে। মুসলিম বিশ্ব কি সত্যি এক হবে? ইসরায়েলের দুঃসাহস কি নিজেদের জন্য ফাঁদ হয়ে দাঁড়াবে, নাকি আবারও কূটনীতির ধোঁয়ায় ঢেকে যাবে সব? এদিকে ইসরায়েলের হাতে নিগ্রহের শিকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বিশ্বের ১ নম্বর ধনী ও ইউরোপের সেনজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে দেয়া হবে এই ঘোষণা। দেশটির পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেকতেল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, তখন লুক্সেমবার্গ এই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে। মধ্যপ্রাচ্যের বালুকাবেলায় ভেসে আসছে প্রস্তুতির শব্দ। আর এই শব্দের মাঝে একটি নতুন বার্তা ভেসে উঠছে, যে অন্যায়ের পথে চলে তার জন্য কোনো জায়গা নেই। ইসরায়েলের জন্য বন্ধ হয়ে গেল দুবাইয়ের দরজা। বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সম্মেলন দুবাই ইয়ার 100 এবার ইসরায়েলের জন্য তিক্ত এক অভিজ্ঞতা হতে চলেছে। দীর্ঘ বছর ধরে ইসরায়েল এখানে অংশগ্রহণ করেছিল, কখনো নতুন প্রযুক্তি প্রদর্শন, কখনো বড় বড় চুক্তি নিয়ে আলোচনা। তবে এবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য এই সম্মেলনে জায়গা নেই। কেন? কারণ কিছুদিন আগে কাতারের দোহায় হামাসের নেতাদের ওপর হামলা চালায় ইসরায়েল, এবং এই হামলা শুধু কাতারের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দৃঢ় পদক্ষেপ। কাতারের এই আক্রমণের পর সংযুক্ত আরব আমিরাত দৃঢ়ভাবে কাতারের পাশে দাঁড়ায়। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় যান এবং কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন। এই পদক্ষেপ আমিরাতকে একটি শক্তিশালী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা অন্যায়ের পাশে দাঁড়াই না, এই বার্তা বিশ্বকে শোনানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এবং এই সমর্থনে দুবাই ইয়ার 100 এর আয়োজনের সময় ইসরায়েলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। ইসরায়েল বিস্মিত, হতাশ। ইসরায়েল প্রথমে বিশ্বাস করতে পারেনি এমন ঘটনা ঘটবে। তাদের কর্মকর্তারা নিশ্চিত ছিলেন একে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের আকাশে সবকিছু তাদের হাতে থাকবে।
তবে এই সিদ্ধান্ত তাদের কাছে বড় আঘাত হিসেবে এসেছে। এটা তো কাতারের জন্য বিশেষ কিছু, এমন ধারণাই ছিল তারা। কিন্তু আজকের বাস্তবতা তাদের কল্পনাকে ভেঙে দিয়েছে। তেল গ্যাসে ভরপুর এই অঞ্চলে শক্তির ভারসাম্য যে এক মুহূর্তে পাল্টে যেতে পারে তা তারা বুঝতে পারেনি। আমিরাতের শক্তি, ন্যায় এবং একতা। যেখানে ইসরায়েল শক্তি প্রদর্শন করেছিল, আমিরাত সেখানে ন্যায় এবং একতা প্রদর্শন করেছে। তাদের এই দৃঢ়তার ফলে তারা আরব বিশ্বের এক বড় নেতা হয়ে উঠেছে। সৌদি আরব, জর্ডান সহ অন্যান্য দেশও কাতারের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে। কাতারি বিশ্বাসঘাতক ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেছেন যে সংযুক্ত আরব আমিরাত আমাদের ভাই কাতারের সাথে আন্তরিকভাবে দাঁড়িয়েছে। আরব উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা অবিভাজ্য, গার্গাস বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তার দেশ এই আগ্রাসন মোকাবিলায় পূর্ণ সংহতি প্রকাশ করছে। কাতারের পর এবার কার পালা? কি অপেক্ষা করছে তুরস্ক, মিশর বা ইরাকের মতো দেশগুলোর জন্য? সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যা পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। কাতার, যা দীর্ঘদিন ধরে হামাস এবং ইসরায়েলের মধ্যে আলোচনার কেন্দ্রস্থল হিসেবে কাজ করে আসছিল, এখন নিজেই লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। এই হামলা শুধুমাত্র কাতারের বিরুদ্ধে ছিল না, এটি পুরো অঞ্চলের উপর ইসরায়েলের শক্তির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। এটি আন্তর্জাতিক রাজনীতির জন্য এক বড় ধরনের বার্তা। ইসরায়েল যে কাউকে লক্ষ্যবস্তু করতে প্রস্তুত, যেখানে তাদের প্রয়োজন মনে হবে। তাই বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, কাতারের পর কে হবে পরবর্তী টার্গেট? তুরস্ক, হুমকি কিন্তু সম্ভাবনা কম। তুরস্ক, যেটি ন্যাটো সদস্য দেশ, ইসরায়েলি হামলার সম্ভাবনা সঠিকভাবে কম বলেই মনে করা হচ্ছে। তুর্কি বিশ্লেষক গোক ওগলু বলেন, তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলকে সতর্ক করেছে, যদি তুরস্কের ভূখণ্ডে কোনো হামলা হয় তবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কতটা কার্যকর হতে পারে? মিশর, আতঙ্ক এবং প্রস্তুতি। মিশর, যা কাতারের পাশে দাঁড়িয়েছে, এখন আতঙ্কিত। তারা জানিয়ে দিয়েছে, কাতারে ইসরায়েলি হামলার মতো যদি তাদের দেশের মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়, তাহলে পরিণতি হবে বিধ্বংসী। মিশর এই হুমকির সাথে প্রস্তুতি নিচ্ছে এবং এটি নিশ্চিত যে তাদের ভূমি নিরাপদ রাখতে তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরাক, পরবর্তী টার্গেট। ইসরায়েল ইরাকের দিকে তাকিয়ে থাকতে পারে। যদিও ইরাকে হামাসের কোনো সরাসরি উপস্থিতি নেই, তবুও সেখানে হামলার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল হয়তো আগামী দিনে দ্বিতীয় সারির হামাস নেতাদেরও টার্গেট করতে পারে, এমনকি গাজা সংহতি আন্দোলনের কর্মীদেরও। এক্ষেত্রে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ ইউরোপ পর্যন্ত গোপন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, মধ্যস্থতা বা সহায়তা। যুক্তরাষ্ট্রের ভূমিকা এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসনের সাবেক সদস্য গ্যাব্রিয়েল সালমা বলেছেন, ইরাকের নিরাপত্তা শুধু আঞ্চলিক শান্তির জন্য নয়, বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। কিন্তু যুক্তরাষ্ট্র কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে সেটা পরিষ্কার নয়। যুদ্ধের ছায়া। বিশ্ব এখন এক অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। কাতারের উপর হামলা করার পর ইসরায়েল কি আরও নতুন নতুন দেশকে টার্গেট করবে? আরব দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আশঙ্কা থাকলেও তীব্র দ্বন্দ্বের মধ্যে তারা কিভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করবে তা দেখার বিষয়। কাতারের উপর ইসরায়েলের হামলার পর উপসাগরের পাল্টা হিসাব। রাত তখনও নামেনি। দোহায় হামাস কর্মকর্তাদের বৈঠক চলছিল নিঃশব্দে। হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে উঠল ড্রোন ও যুদ্ধ বিমান। মুহূর্তেই ভেঙে পড়ল কাতারের আকাশের নিরাপত্তা। 6 জন নিহত, তাদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। হামাসের কোনো শীর্ষ নেতা না মরলেও ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলল ইসরায়েল। কারণ এবারই প্রথম তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর এক সদস্য দেশের মাটিতে সরাসরি হামলা চালালো। কাতার, যে দেশ নিজেকে মধ্যস্থতাকারী ও শান্তির দূত হিসেবে তুলে ধরতে গর্ববোধ করত, সেই দোহাই যুদ্ধের আঁচে দগ্ধ। প্রশ্ন একটাই, এবার জবাব কি হবে? কূটনীতির মঞ্চে পাল্টা আঘাত। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস গ্রিক স্পষ্ট বললেন, কাতারের প্রথম অস্ত্র হবে কূটনীতি ও আইন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব, আরব লীগে তীব্র নিন্দা, ওআইসিতে যৌথ প্রতিবাদ, সব জায়গায় ইসরায়েলকে কোণঠাসা করার পরিকল্পনা চলছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই আইনজীবী দল গঠন করেছে। আদালতের কাঠগড়ায় ইসরায়েলকে দাঁড় করানোই এখন তাদের কৌশল। সামরিক প্রতিশোধ। প্রশ্ন জাগে, কাতার কি ইসরায়েলের ওপর সরাসরি পাল্টা হামলা চালাবে? গ্রিকের জবাব, না।
কাতারের সেই সক্ষমতা নেই, ইচ্ছেও নেই। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং জিসিসির মধ্যে নতুন সম্মিলিত নিরাপত্তা জোট করার আলোচনা শুরু হয়েছে। দোহা এখন ভাবছে ইসরায়েলও তাদের জন্য সমান হুমকি। উপসাগরীয় দেশগুলোর ঐক্য সবচেয়ে নাটকীয় মোড় এসেছে এখানে। দীর্ঘদিন বিভক্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলো এখন একে অপরের দিকে হাত বাড়াচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় গেছেন, এরপর সৌদি যুবরাজও পৌঁছেছেন। 2017 সালের ভয়াবহ অবরোধের তিক্ততা যেন এক ঝটকায় মুছে গেছে। এক প্রতিবেশীর উপর বিমান হামলা গোটা উপসাগরকে কাঁপিয়ে দিয়েছে। আমিরাত পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলেছে। এই ভাষা এর আগে খুব কম শোনা গেছে। যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নে কাতারের মাটিতে 8,000 মার্কিন সেনা মোতায়েন, সেন্টকমের আঞ্চলিক সদর দপ্তর দোহায়। তবু ইসরায়েলের হামলা ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্র। হামলার আগাম সতর্কতাও দেয়নি, বরং কাতার দাবি করছে হামলার 10 মিনিট পরেই সতর্কবার্তা এসেছে ওয়াশিংটন থেকে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যার হাতে নিরাপত্তা সুপর্দ সেই যুক্তরাষ্ট্রের ওপর কতটা ভরসা করা যায়? সৌদি আমিরাত আগেই চীনের দিকে ঝুঁকেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। এবার কাতারও কি সেই পথে হাঁটবে? নতুন এক আঞ্চলিক সমীকরণ। ইসরায়েল হয়তো ভেবেছিল হামাসকে দোহায় আঘাত করলে বার্তা দেয়া হবে, কিন্তু ফল হয়েছে উল্টো। আরব রাজতন্ত্রগুলো ক্ষণিকের জন্য হলেও ঐক্যবদ্ধ হয়েছে। কাতারের ওপর হামলা হয়তো আব্রাহাম চুক্তি পর্যন্ত পুনর্মূল্যায়নের দিকে ঠেলে দিতে পারে। এক কথায়, ইসরায়েলের এই অভিযানে নতুন শত্রুতা নয়, বরং পুরনো বিরোধীদের একত্র করেছে। কাতারের রাতের আকাশে ভেসে বেড়ানো ড্রোনের শব্দ শুধু দোহাকেই কাঁপায়নি, এটি যেন গোটা উপসাগরের ওপর ঝুলিয়ে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। আগামী দিনগুলোয় দেখা যাবে উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক মঞ্চে কতটা দৃঢ় অবস্থান নেয়, নাকি তারা আবারও অভ্যস্ত সমঝোতার পথে ফিরে যায়। কাতারে ইসরায়েলের হামলা এক নতুন বিপদের সূচনা। পৃথিবীতে যদি কোনো দেশ মনে করত যে ইসরায়েল কখনো তাদের উপর হামলা করবে না, তাহলে তা ছিল কাতার। কাতার ছোট্ট একটি দেশ, ইসরায়েলের জন্য হুমকি নয়। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং এখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, এগুলো বিশ্লেষকরা বলতেন। তবে সবাইকে হতবাক করে দিয়ে ইসরায়েল হামলা করল কাতারের উপর। কাতারের উপরে হামলা শুধু একটি দেশকেই বিপদে ফেলল না, বরং একটি বৃহত্তর সংকটের জন্ম দিল। আন্তর্জাতিক মহল কি এবার নীরবে থাকবে? কাতারের প্রতিক্রিয়া। কাতার ক্ষুব্ধ হয়ে জরুরি আরব ইসলামিক সম্মেলন আহ্বান করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আশা করি সম্মেলনটি অর্থপূর্ণ হবে এবং ইসরায়েলকে এই আগ্রাসন থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নেবে। কাতার শুধু প্রতিরোধ করবে না, বরং সম্মেলনেই ঠিক করবে ইসরায়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এদিকে আন্তর্জাতিক মহল থেকে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও ইসরায়েলের হামলার বিরুদ্ধে এক বিবৃতি দিয়েছে। এক জরুরি বৈঠকে 15 সদস্য রাষ্ট্রই কাতারের সাথে সংহতি প্রকাশ করেছে এবং পরিস্থিতি প্রশমনের আহ্বান জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র এই বিবৃতির সাথে একাত্ম হয়েছে, যা অনেকটা অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র প্রায়ই ইসরায়েলকে সমর্থন করে এসেছে। সৌদির সতর্কতা। সৌদি আরবও এই হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সতর্ক করেছে, এই হামলার কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সৌদি আরব কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের দাবি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা নিয়ে কোনো অনুশোচনা প্রকাশ করেননি। তিনি বলেছেন, হয় সন্ত্রাসীদের দেশ থেকে তাড়াতে হবে, নয়তো তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে প্রশ্ন, এই হামলা কি কাতার ও তার মিত্রদের জন্য নতুন বিপদের সংকেত? যদি ইসরায়েল এমন একটি দেশেও হামলা করতে পারে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, তবে পরবর্তী টার্গেট কোথায়? কাতারের ওপর হামলা শুধুমাত্র একটি দেশকেই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও শান্তির পক্ষে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাতার জানিয়ে দিয়েছে তারা একা নয়। আন্তর্জাতিক সমর্থন এবং সৌদি আরব, জর্ডান সহ অন্যান্য দেশের সহযোগিতা এই সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। আর এখন সবার চোখ এই মুহূর্তে ইসরায়েলকে পরবর্তী পদক্ষেপ নিতে দেখার দিকে। দোহার আকাশে যুদ্ধ বিমান ছুটে গেল, আর তারপরে বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে উঠল পুরো নগরী।
কাতারের হামাস সদর দপ্তরে ইসরায়েলি হামলা কেবলই স্থাপনার ওপর আঘাত নয়, এটি ছিল কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন। পুরো আন্তর্জাতিক মহল হতভম্ব। এই ঘটনা শুধু কাতারের জন্য নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জন্য নতুন বিপদের সংকেত। কাতার কি একা থাকবে, নাকি তার পাশে দাঁড়াবে কেউ? যুদ্ধের এই পরিস্থিতি কেবল একটি দেশকে বিপদে ফেলবে না, বরং তা এক বৃহত্তর প্রতিরোধের অগ্নিসংকেত হয়ে উঠবে। ইরান একটি প্রতিশ্রুতি, তবে এই যুদ্ধে কাতার একা না। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি ফোন করেন কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আল থানিকে। স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দেয় তারা কাতারের পাশে থাকবে শেষ পর্যন্ত। মুসাভি বলেন, ইসরায়েল এমন হামলা করতে পারত না যদি না যুক্তরাষ্ট্র তাদের সবুজ সংকেত দিত। ইরান কাতারকে এক ভাইয়ের মতো সমর্থন জানায়, কারণ তাদের সম্পর্ক সবসময় ভ্রাতৃত্বের উপর ভিত্তি করেছিল। কাতারের ক্ষোভ, তবে কাতারি মন্ত্রী নিজের ক্ষোভ গোপন রাখেননি। তিনি এই হামলাকে বিশ্বাসঘাতক আঘাত বলে উল্লেখ করেন। কাতার তখন শান্তির প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছিল এবং হামাসের নেতারা গাজা যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা করছিল। কিন্তু ঠিক তখনই ইসরায়েল এই হামলা চালিয়ে কূটনৈতিক আলোচনা ভেঙে দেয়। কাতারি মন্ত্রী আরও বলেন, ইসরায়েল পশ্চিমাদের সমর্থন ছাড়া কখনো টিকে থাকতে পারত না এবং তাদের নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার পেছনে পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনই মূল চালিকা শক্তি। ইরানের প্রতি কৃতজ্ঞতা। কাতারের মন্ত্রী ইরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরান সবসময় আমাদের পাশে ছিল, কঠিন সময়েও তেহরান আমাদের সাহায্য করেছে। কাতার আশা করে এবার শুধু সমর্থন নয়, বরং এক বাস্তবসম্মত সমাধানের জন্য দুই দেশ একত্রে কাজ করবে। দুই দেশের সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা দ্রুত বৈঠকে বসে সমাধান বের করার আশা করছে। আসন্ন সম্মেলন। এদিকে বিশ্ব দেখছে কাতারে ইসরায়েলের হামলার পর আরব দেশগুলো কী পদক্ষেপ নেয়। কাতারি প্রতিনিধিরা আশা করছেন আসন্ন ওআইসি সম্মেলনে মুসলিম দেশগুলো কার্যকর পদক্ষেপ নেবে। তারা বিশ্বাস করেন এই সম্মেলন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবে তার প্রভাব পড়বে, আর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ইসরায়েলের উপর। তবে এক ভয়াবহ নাটকীয়তায় মধ্যপ্রাচ্যের মানচিত্রে কাতারের উপর হামলার ঘটনা পুরো অঞ্চলের জন্য অগ্নিসংকেত হয়ে উঠেছে। ইরান তাদের বন্ধুকে একা ফেলবে না, আর কাতারও বুঝতে পারছে যে তাদের সংগ্রাম এখন শুধুমাত্র নিজেদের নয়, বরং মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই নতুন অগ্নিপরীক্ষায় কাতারের সামনে শুধু একটি যুদ্ধ নয়, বরং তাদের পাশে দাঁড়ানোর জন্য গোটা মুসলিম বিশ্বের সহযোগিতা এবং প্রতিরোধের শক্তি জেগে উঠছে। রাতের নিস্তব্ধতা। হঠাৎ আকাশ কেঁপে উঠল বজ্রের মতো গর্জনে। তেল আবিবের বুক চিরে ছুটে এলো এক ভয়ঙ্কর বার্তা। ইয়েমেনি বাহিনীর হাতে তৈরি ফিশন মাল্টি ওয়ারহেড প্যালেস্টাইন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু ইসরায়েলের সংবেদনশীল স্থাপনা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করল এই হামলা শুধু প্রতিশোধ নয়, এক অগ্নিঝরা সতর্কবার্তা। গাজার বিরুদ্ধে গণহত্যা ও অনাহার এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাব এভাবেই দেয়া হলো। তাদের ভাষায় অভিযান সফল, আর সেই সাফল্যে তেল আবিবে আতঙ্কের ঢেউ। লাখ লাখ দখলদার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছে। ইসরায়েলের গণমাধ্যমও জানালো ভোরবেলার আতঙ্কের কথা। সাইরেন বাজতে শুরু করলো তেল আবিব ও আশেপাশের এলাকায়। ম্যাগেন ডেভিড আদম জরুরি পরিষেবা বলছে কোনো হতাহতের খবর নেই, আর ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিন্তু জনমনে যে ভয় ঢুকে গেছে তা আর সহজে মুছে যাবে না। এটাই প্রথম নয়। এই ঘটনার মাত্র 2 দিন আগে ইয়েমেনি সেনারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে নেগেভ মরুভূমি আর ইলাতের রামন বিমানবন্দরে আঘাত হেনেছিল। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সেসব আক্রমণকে ঘোষণা করেছিলেন সফল অভিযান। এই ধারাবাহিকতার নতুন অধ্যায় হল তেল আবিবে সরাসরি বজ্রপাত। এখানেই টুইস্ট। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, দুর্ভিক্ষ আর যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে অনেকেই ভঙ্গুর রাষ্ট্র ভেবেছিল, কিন্তু সেই দেশই এখন ইসরায়েলের হৃদয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। গাজার মানুষের প্রতি সংহতি দেখাতে ইয়েমেনিরা শুধু স্লোগান দেয়নি, বাস্তবে কৌশলগত সমুদ্র অবরোধ চালু করেছে। ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে লোহিত সাগরকে রণক্ষেত্র বানিয়ে ফেলেছে তারা।
বিশ্ব এখন দেখছে যেসব হুথি যোদ্ধাকে একসময় দুর্বল বলা হতো তারাই আজ শক্তির প্রতীক। তারা ঘোষণা করেছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন আক্রমণ চলবে। এই হুমকি শুধু কথার নয়, বাস্তবেই কার্যকর হচ্ছে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের লৌহ কবচ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন এই ঝড় সামলাতে পারবে? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষাকে অচল করে দিতে পারে। আজ তেল আবিবে, কাল হয়তো আরও গভীরে। এখনো পর্যন্ত গাজার ছবি সবচেয়ে হৃদয় বিদারক। 2023 সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত নিহতের সংখ্যা 64,756, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনিরা বলছে এই গণহত্যার জবাব আকাশে আগুন হয়ে ফিরবে। দৃশ্যটা যেন এক সিনেমার মতো। ইসরায়েল ভেবেছিল যুদ্ধ শুধু গাজার ভেতরেই আটকে রাখবে, অথচ সেই আগুন এখন ইয়েমেনের পাহাড় পেরিয়ে তেল আবিবের বুকে নেমে এসেছে। একদা দুর্বল রাষ্ট্র, আজকের ভয়ঙ্কর প্রতিপক্ষ। একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। প্রশ্ন এখন একটাই, ইয়েমেনিদের এই বজ্রপাত কি ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে ভেঙে দেবে, নাকি আরও বড় আগুনের জন্ম দেবে? উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে। তবে নিশ্চিত একটাই, ইসরায়েলের রাত আর শান্ত থাকবে না। মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, দ্বিধায় সৌদি আমিরাত। রাতের আকাশে হঠাৎ আগুন, বোমার গর্জন যেন মধ্যপ্রাচ্যের বুক চিরে যাচ্ছে। একের পর এক হামলা, গাজা, লেবানন, সিরিয়া, কাতার, তিউনিসিয়া, ইয়েমেন। ইসরায়েলের আঘাতে আজ গোটা মধ্যপ্রাচ্য যেন দাউ দাউ করে জ্বলছে। যে আগুনের শুরু ছিল গাজায়, তা ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। প্রথম দৃশ্য, গাজা। হাসপাতাল ভেঙে পড়ছে, হাজার হাজার প্রাণ ঝরে গেছে। জাতিসংঘ একে বলছে মানবিক বিপর্যয়। তবুও ইসরায়েলের দাবি, তারা নাকি শুধু হামাসের ঘাঁটি ধ্বংস করছে, কিন্তু ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে সাধারণ মানুষ। পানি নেই, খাবার নেই, সীমান্ত বন্ধ। এক টুকরো রুটি, এক ফোঁটা পানির জন্য সারি দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন মৃত্যুর অপেক্ষায়। দ্বিতীয় দৃশ্য, লেবাননের সীমান্ত। হিজবুল্লাহ আর ইসরায়েলি সেনারা যেন চোখের ইশারায় যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। ইসরায়েলের বিমান গর্জে উঠছে, রকেট ছুটে যাচ্ছে লেবাননের আকাশ থেকে। আতঙ্কিত সাধারণ মানুষ মনে করছে আবার হয়তো 2006 সালের ভয়াবহ যুদ্ধ ফিরে আসছে। তৃতীয় দৃশ্য, সিরিয়া। হোমস আর লাতাকিয়ায় ইসরায়েলের হামলায় কেঁপে উঠেছে সামরিক ঘাঁটি। দামেস্কো, আলেপ্পোতে একের পর এক বোমা। ইসরায়েল বলছে এগুলো ইরানপন্থী ঘাঁটি, অথচ সত্যিটা আরও বড়। সিরিয়ার ভাঙা ইতিহাসের ওপর আবার আগুন জ্বালাচ্ছে ইসরায়েল। চতুর্থ দৃশ্য, কাতার। দোহার আবাসিক এলাকায় হামলা, টার্গেট হামাসের নেতারা। যে কাতার এতদিন মধ্যস্থতাকারী ছিল, সেই কাতারকেই এবার চ্যালেঞ্জ জানালো ইসরায়েল। বার্তা স্পষ্ট, তোমরা নিরাপদ নও। উপসাগরীয় রাজনীতিতে এই আঘাত নতুন ভাঙন তৈরি করতে পারে। পঞ্চম দৃশ্য, তিউনিসিয়া। উত্তর আফ্রিকার দেশ, হামাসপন্থী নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত। ইসরায়েল সেখানে হামলা চালালো। তিউনিসিয়ার সরকার একে যুদ্ধ ঘোষণার সমান বলছে। মানচিত্রের বাইরে গিয়েও ইসরায়েল বার্তা দিচ্ছে, প্রতিপক্ষ যেখানেই থাকুক সেখানে আঘাত হানবে তারা। অন্যদিকে ইয়েমেনের হুথি আন্দোলন ঘোষণা দিয়েছে রেড সিতে ইসরায়েলি স্বার্থে আঘাত আসছে। বিশ্ব বাণিজ্যের প্রধান পথ এখন আগুনের মুখে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, কিন্তু হুথিদের ঠেকানো এত সহজ নয়। এরা এর আগেও সৌদি ও আমিরাতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে। এরই মধ্যে আরেক টুইস্ট, সৌদি আরব আর আমিরাত এতদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছিল, এখন তারা চাপে। কাতার ও তিউনিসিয়ায় হামলার পর আরব জনগণ ইসরায়েল বিরোধী হয়ে উঠছে। সৌদি বাধ্য হতে পারে অবস্থান বদলাতে। আমিরাত এখনো দ্বিধায়, কোন পথে যাবে তারা। এই আগুন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক। রেড সি অস্থির হলে তেলের দাম বাড়বে, বিশ্ববাজারে ধাক্কা লাগবে। ইউরোপ দ্বিধায়, আমেরিকা খোলাখুলি ইসরায়েলের পাশে। আর চীন, রাশিয়া সুযোগ নিচ্ছে, নতুন ব্লক গড়ে তুলছে। প্রশ্ন একটাই, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? যদি লেবানন, সিরিয়া পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যায়, তবে তা হবে আঞ্চলিক যুদ্ধ। যদি হুথিরা রেড সি নিয়ন্ত্রণে নেয়, তবে বিশ্ব অর্থনীতি থরথর করে কেঁপে উঠবে। মধ্যপ্রাচ্যের মানচিত্র যেন নতুন করে আঁকা হচ্ছে। ধ্বংসস্তূপের ভেতর জন্ম নিচ্ছে নতুন বাস্তবতা। নিশ্চিত একটাই, এই আগুনে শুধু গাজা নয়, কাঁপছে পুরো দুনিয়া। ইতিহাসের পাতা আজ আবার উল্টে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যের আকাশে বেজে উঠেছে নতুন এক বাজনা। দোহায় ইসরায়েলের বোমা পড়ার পর থেকেই এক ভিন্ন ছন্দে দৌড়াতে শুরু করেছে তেহরান। তাদের কণ্ঠে আজ প্রতিশোধের গান, তাদের হাতে আজ ভবিষ্যতের বারুদ। তারা বলছে, কাতার, আমরা তোমার পাশে আছি। আমরা দিতে চাই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা নামের এক ভয়ঙ্কর গর্জন। কল্পনা করুন সেই প্রস্তাব। আয়াতুল্লাহর দেশ কাতারকে ডাকছে, আহ্বান জানাচ্ছে, তোমার দেশে আমাদের মিসাইল বসাও, তোমার বুক থেকে সরাও আমেরিকার ছায়া। কারণ দোহায় বসে আছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে 10,000 সৈন্য, যেখানে অসংখ্য যুদ্ধ বিমান আর মারণাস্ত্র। ইরান চায় সেই দুর্গ ভাঙতে, চায় সাম্রাজ্যের পতন ঘটাতে। মোস্তফা জারি, ইরানের এক আইন প্রণেতা, তিনি লিখলেন খোলা বার্তা। কাতারের আমিরকে আহ্বান জানালেন, তোমাদের সার্বভৌমত্বের জন্য এখনই সময়। আমেরিকার সৈন্যদের বিদায় দাও, আমাদের ক্ষেপণাস্ত্র বসাও তোমাদের আকাশে। এ যেন শুধু প্রস্তাব নয়, এ যেন ছুরির ধার, যা কাঁপিয়ে দিল উপসাগরের বুকে প্রতিটি প্রাসাদকে। মনে পড়ে 9 সেপ্টেম্বরের রাত। দোহায় হামলা চালালো ইসরায়েলি বিমান হামাসের সদর দপ্তর লক্ষ্য করে। সেই হামলায় লাল হয়ে উঠল শহরের আকাশ। টার্গেট ছিল খালিল আল হায়া, হামাসের শীর্ষ নেতা। কিন্তু সে মিশন ব্যর্থ হলো। তবুও সেই আগ্রাসন ছিল এক বার্তা, এক ভয়ঙ্কর ঘোষণা। মিত্র দেশের মাটিও এখন নিরাপদ নয়। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে এলো অস্বস্তির সাফাই। আমেরিকা জড়িত নয়, এটা কেবল নেতানিয়াহুর একান্ত সিদ্ধান্ত। কিন্তু বিশ্ব জানে, যখন আগুন জ্বালে তখন ধোঁয়া আকাশ ভরে, এবং সেই ধোঁয়া ছড়িয়ে দিল সন্দেহ, ছড়িয়ে দিল উত্তেজনা। আর তেহরান, তারা থামেনি। তারা স্মরণ করালো জুনের সেই 12 দিনের যুদ্ধ, যখন কাতারের মার্কিন ঘাঁটিতে উড়েছিল মিসাইল। যদিও দোহা বলেছিল, আমরা প্রতিহত করেছি, কিন্তু সেই গর্জন শোনা গিয়েছিল উপসাগরের প্রতিটি দ্বীপে, প্রতিটি প্রাসাদে, প্রতিটি রাজপথে। আজকের প্রেক্ষাপটে সেটিই আবার ফিরে আসছে। কাতার দাঁড়িয়ে আছে এক সংকটে। কাকে বিশ্বাস করবে তারা? দীর্ঘদিনের মিত্র আমেরিকা, নাকি পারস্যের প্রতিবেশী ইরান, যে বলছে, আমরা তোমাকে ঝাল দেব, আমরা তোমাকে ক্ষেপণাস্ত্র দেব? এটা শুধু কূটনীতি নয়, এটা দাবার বোর্ডের চাল। এখানে প্রতিটি ঘুঁটি আগুনে মোড়া, প্রতিটি হাত বাড়ানোতে আছে সন্দেহের ছায়া। কাতারের আকাশ এখন হয়ে উঠেছে নাট্যমঞ্চ, যেখানে খেলছে ইসরায়েল, ইরান, আমেরিকা এবং কাতার নিজেই। এক অভিনেতা, আবার এক দর্শক। কোথায় যাবে এই গল্প? কোন মঞ্চে থামবে এই ছুটে চলা নাটক? সময়ই বলে দেবে। মুসলিম ন্যাটো। ইসরায়েলের আগ্রাসনের জবাবে গর্জে উঠছে নতুন এক সামরিক স্বপ্ন। যদি পশ্চিমা দুনিয়া নিজেদের রক্ষায় ন্যাটো বানাতে পারে, তবে মুসলিম দুনিয়া কেন নয়? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কায়রো থেকে তেহরান পর্যন্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। একের পর এক হামলায় চলছে মধ্যপ্রাচ্যের অন্তত 5টি মুসলিম দেশ, সাথে উত্তর আফ্রিকার একটি দেশও। ঝুঁকিতে আছে আরও অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসলামিক দেশগুলো আবার ভাবতে শুরু করেছে, সময় কি এসেছে একটি মুসলিম ন্যাটো গঠনের? আগুনে ঘি। ইরান ও মিশরের প্রস্তাব। মিশর প্রথমেই ন্যাটোর আদলে একটি ইসলামিক সামরিক জোটের প্রস্তাব দিয়েছে। একই সুরে কথা বলেছে ইরান ও ইরাক। ইরান শুধু প্রস্তাবে দিচ্ছে না, বলছে তারাই দিতে পারবে প্রযুক্তিগত নেতৃত্ব। কারণ এরই মধ্যে ইরান প্রমাণ করেছে, নিজেদের বানানো মিসাইল দিয়েই ইসরায়েলের কৌশল ভেঙে চুরমার করা যায়। তাদের কামিকাজে ড্রোন আজ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাতকে শক্ত করছে। আর আয়াতুল্লাহ খামেনির বাহিনী যুদ্ধক্ষেত্রে বহুবার নিজেদের শক্তি দেখিয়েছে। যদি ইরান নেতৃত্ব দেয়, তবে কি উপসাগরীয় দেশগুলো নিজেদের পশ্চিমা মিত্রদের ছেড়ে সত্যিই এদিকে ঝুঁকবে? মুসলিম বিশ্বের লুকানো শক্তি। একদিকে আমেরিকা, ন্যাটো আর ইসরায়েল, ত্রিমুখী জোট। অন্যদিকে মুসলিম দেশগুলোর সামরিক শক্তির চিত্রও কম ভয়ঙ্কর নয়। তুরস্ক, ন্যাটোর সদস্য, প্রতিরক্ষা শিল্পে দারুণ অগ্রগতি। নতুন সব ড্রোন ও যুদ্ধ সরঞ্জামে ইসলামিক বিশ্বের সেরা সামরিক শক্তি। পাকিস্তান, একমাত্র পারমাণবিক মুসলিম দেশ, আকাশযুদ্ধে ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্যে বিশ্বকে চমকে দিয়েছে। সৌদি আরব, বিশ্বে অন্যতম বৃহৎ প্রতিরক্ষা বাজেট, হাতে আমেরিকান ও ব্রিটিশ অত্যাধুনিক অস্ত্র। মিশর, আফ্রিকার মাটিতে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা, মাঠের যোদ্ধা, যারা প্রতিদিন ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। টাকার ঝাঁপি, আগ্রাসনের জবাব। একটি শক্তিশালী মুসলিম সামরিক জোট গঠনের জন্য অর্থের অভাব হবে না,
উপসাগরীয় দেশগুলোর হাতে রয়েছে অগণিত তেল, ডলার। এতদিন তারা পশ্চিমা অস্ত্রের দিকে ঝুঁকেছিল, কিন্তু এখন যদি তারা ইরান, তুরস্ক, রাশিয়া বা চীনের দিকে মুখ ফেরায়, তবে বদলে যেতে পারে পুরো বিশ্ব শক্তির ভারসাম্য। সিনেম্যাটিক দৃশ্য কল্পনা করুন। কায়রোর বিশাল হলঘরে টেবিল ঘিরে বসে আছেন মুসলিম বিশ্বের সেনাপতিরা। তাদের চোখে একটাই দৃঢ়তা, ইসরায়েলের আগ্রাসন আর চলবে না। তেহরানের মানচিত্রে আঁকা হচ্ছে নতুন প্রতিরক্ষা পরিকল্পনা। ইসলামাবাদের ঘাঁটিতে গর্জন করছে যুদ্ধ বিমান। রিয়াদের বিলাসবহুল প্রাসাদে বসে সৌদি নেতৃত্ব অর্থের ঝাঁপি খুলছে। আর গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসছে একটাই স্লোগান, মুসলিম ন্যাটো চাই। ইসরায়েল হয়তো ভেবেছিল একে একে মুসলিম দেশগুলোকে আক্রমণ করে ভেঙে ফেলা সহজ হবে, কিন্তু ফল হয়েছে উল্টো। তাদের আগ্রাসনই এখন এক বিশাল জোট গঠনের পথে ঠেলে দিচ্ছে মুসলিম বিশ্বকে। প্রশ্ন এখন শুধু সময়, কবে তৈরি হবে সেই মুসলিম ন্যাটো? আর তৈরি হলে বিশ্ব রাজনীতির মানচিত্রে সেটা হবে কি সবচেয়ে বড় গেম চেঞ্জার? এবার কি মিশরও রণক্ষেত্র? সবাইকে অবাক করে দিয়ে ইসরায়েল কাতারে চালালো হামলা। কাতার, যে দেশ এতদিন হামাস ইসরায়েল শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী, যে দেশ আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, তাহলে আর বাকি রইল কি? মধ্যপ্রাচ্যের মানচিত্রে এবার কি নতুন করে আগুন জ্বলবে? এক দোদুল্যময় সময় এখানেই সে সবচেয়ে বড় দার্শনিক। আজ কাতার, কাল কার পালা? মিশর নাকি ইতিমধ্যেই ধরে নিয়েছে তাদেরও টার্গেট করবে ইসরায়েল, আর তাই কায়রো এখন যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। লন্ডন ভিত্তিক মিডল ইস্ট আই জানাচ্ছে, মিশরের গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন ইসরায়েল হয়তো হামাস নেতাদের টার্গেট করতে মিশরের ভিতরে হামলা চালাবে। যদি এমনটা ঘটে তাহলে পরিণতি হবে ভয়াবহ। কায়রোর সতর্কবার্তা। মিশর ইতোমধ্যেই ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছে তাদের মাটিতে হামলা মানে এক নতুন যুদ্ধের দরজা খুলে দেয়া। মিশরের ভাষায়, আমাদের আশ্রয়ে থাকা হামাস নেতাদের ওপর যে কোনো আঘাত মানে মিশরের সার্বভৌমত্বের উপর আঘাত, পাল্টা জবাব আসবেই। কূটনৈতিক চ্যানেল ঘুরে ইসরায়েলকেও বার্তা দিয়েছে কায়রো, শান্তি প্রক্রিয়ায় মনোযোগ দিন, হামলার ফন্দি বাদ দিন, নইলে গোটা মধ্যপ্রাচ্য অস্থিরতায় ডুবে যাবে। ইসরায়েলের ঘোষণা। কাতারে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গর্জে উঠেছিলেন, তারা যেখানে থাকবে আমরা সেখানেই আঘাত করব। এই কথাতেই নাকি মিশর আঁচ পেয়েছে, এবার হয়তো তাদের দিকেও তাক করেছে তেল আবিব। মিশরের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমাদের মাটিতে হামাস নেতাদের আক্রমণ মানেই মিশরের ওপর হামলা, আমরা চুপ করে থাকব না। প্রতিরক্ষার দিয়াল। কাতারে হামলা মিশর আগে থেকে টের পায়নি, কিন্তু এবার আর সুযোগ দিতে চাইছে না। তাই সীমান্তে বসানো হয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বলা হচ্ছে চীন থেকে কেনা সেই সিস্টেম এখন মিশরের ঠাঁই। তবে বিশ্লেষকরা বলছেন মিশর কেবল হামাসের পক্ষ নিচ্ছে না, বরং তারা চাইছে শান্তির পথ যেন পুরোপুরি ভেঙে না পড়ে। বহু বছর ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে মিশর, যেন গাজার আগুন একদিন নিভে যায়, কিন্তু বাস্তব দৃশ্যপট আলাদা। যুদ্ধবিরতি ভেঙে যখন থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, তখন থেকেই ক্ষুব্ধ কায়রো। এখন প্রশ্ন, ইসরায়েল যদি সত্যিই মিশরের ভেতরে আঘাত হানে, তাহলে কি কায়রোও নামবে যুদ্ধে? মধ্যপ্রাচ্যের আকাশ যেন দাবানল, কাতার পুড়েছে, গাজা তো আগুনে জ্বলছে। মিশর এখন প্রস্তুত, আঙুল ট্রিগারে, শুধু সময় অপেক্ষা করছে কে আগে টেনে ধরবে সেই ট্রিগার। আগুনের ছায়ায় তেল আবিব, ইয়েমেন ইসরায়েল সংঘাতে নতুন মোড়। ভোরের অন্ধকার তখনও কাটেনি, হঠাৎ করেই মধ্য ইসরায়েলের আকাশ জুড়ে বেজে ওঠে সাইরেন। মানুষ দিশেহারা, কেউ আশ্রয় কেন্দ্রে ছুটছে, কেউ বা জানালার ফাঁক গলে তাকিয়ে আছে আকাশের দিকে। ঠিক সেই সময় খবর এলো ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলের তেল আবিবে নিক্ষেপ করেছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটা কিন্তু কোনো সাধারণ হামলা নয়। হুথিদের দাবি, এই ক্ষেপণাস্ত্র বহন করছিল গুচ্ছ বোমা, যেটা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা রাখে। তারা বলছে অভিযান সফল হয়েছে, সংবেদনশীল জায়গাগুলোতে আঘাত হেনেছে। নাম দিয়েছে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র অপারেশন। প্রতিশোধের আগুন। ইসরায়েলি যুদ্ধবিমান আঘাত হানে ইয়েমেনের রাজধানী সানায়। একটি সামরিক জনসংযোগ সদর দপ্তর আর জ্বালানি স্টেশন ধসে পড়ে মুহূর্তেই। অন্তত ৩৫ জন মারা যায়, আহত হয় ১৩০ জনের বেশি।
চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ আর আতঙ্ক। হুথিদের ভাষায় সানার রক্ত বৃথা যাবে না, সেই প্রতিশোধের আগুনেই তারা ছুড়ে দেয় ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলের দাবি আকাশে ধ্বংস, তবে অন্য এক ছবি আঁকছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তাদের দাবি ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। IDF অবশ্য এ নিয়ে মুখ খোলেনি যে ক্ষেপণাস্ত্র আসলেই গুচ্ছ বোমা বহন করছিল কিনা। তবে এই হামলা যে ইসরায়েলি নাগরিকদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে তাতে সন্দেহ নেই। আকাশে সাইরেন বাজতেই এক মুহূর্তে শহর থেমে যায়। নেতানিয়াহুর লড়াইয়ের ঘোষণা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, কয়েকদিন আগে আমরা হুথিদের সন্ত্রাসী সরকার ভেঙে দিয়েছি। রামন বিমানবন্দরেও তারা হামলা চালিয়েছে, কিন্তু তাতে আমাদের সংকল্প দুর্বল হয়নি। আমরা আকাশ থেকে আবার আঘাত এনেছি তাদের ঘাঁটি ও সন্ত্রাসী কেন্দ্রগুলোতে। যারাই আমাদের আঘাত করবে আমরা তাদের খুঁজে বের করব। এ যেন এক যুদ্ধ ঘোষণা। দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে নারাজ। প্রতিশোধ থামছে না। ইসরায়েলের দাবি যতই হোক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে। হুথিদের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। তারা বলছে গাজার মানুষের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলকে টানা আঘাত করতে থাকবে, এমনকি প্রাণঘাতী হামলা হলেও প্রতিরোধ থামবে না। এই টানাপোড়েনের মাঝে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি। ফলে প্রতিশোধের অঙ্গীকার আরও শক্ত হয়েছে হুথিদের মনে। তেল আবিবের রাত এখন আর আগের মতো শান্ত নয়। একদিকে ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে হুথিদের অদম্য প্রতিশোধ স্পৃহা। আকাশী ক্ষেপণাস্ত্রের লাল রেখা যেন রক্তক্ষরণ হয়ে ছড়িয়ে পড়ছে ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত। নেতানিয়াহুর আগুনে ঘোষণা, ফিলিস্তিন নয়, এবার পুরো বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ। দোহা। কূটনৈতিক আলোচনার শহর হঠাৎই কেঁপে উঠল ক্ষেপণাস্ত্রের শব্দে। ইসরায়েলের বিমান থেকে ছুটল আগুন, লক্ষ্য ফিলিস্তিনি নেতৃত্ব, যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি টেবিলে বসেছিলেন। মুহূর্তেই ধ্বংস হয়ে গেল আশা। গাজার রক্তক্ষয়ী যুদ্ধ থামার আগে শুরু হলো নতুন অধ্যায়। এই হামলা যেন শুধু কাতার নয়, পুরো বিশ্বকেই হুমকি দিয়ে বলল, ইসরায়েলের আগুনের হাত পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। 2 বছরের কম সময়ে গাজায় নিহতের সংখ্যা 64,000 ছাড়িয়েছে, অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মহল এটিকে ইতোমধ্যেই গণহত্যা বলেছে, কিন্তু দোহা হামলা গল্পটিকে অন্য উচ্চতায় নিয়ে গেল। এবার আঘাত হলো একটি স্বাধীন রাষ্ট্রে, যা স্পষ্ট জানিয়ে দিল ইসরায়েল শুধু ফিলিস্তিন দখলেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক আইন ও কূটনীতির বুকেও আঘাত করছে। যুদ্ধবিরতির ভ্রান্ত ধারণা। ইসরায়েলের ইতিহাস খুললেই স্পষ্ট হয়, তাদের অভিধানে যুদ্ধবিরতি শব্দটি নেই। যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্রও এখন যুদ্ধ থামানোর প্রস্তাব আনে, ইসরায়েল তখনও তা উপেক্ষা করে, কারণ এই রাষ্ট্র দাঁড়িয়ে আছে দখল, নিপীড়ন আর ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করার নীতির ওপর। দোহা হামলা তাই কেবল একটি শহরে আঘাত নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। পশ্চিমাদের হঠাৎ জাগরণ। অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। গাজায় হাজারো নারী শিশুর মৃত্যুতে নীরব থাকা পশ্চিমা শক্তিগুলো এবার হঠাৎ মুখ খুলল। ব্রিটেন, ফ্রান্স, এমনকি ভারতও নিন্দা জানালো দোহায় ইসরায়েলি হামলার। প্রশ্ন উঠছে, একটি ক্ষেপণাস্ত্র কি হাজারো লাশের চেয়ে ভয়াবহ, নাকি তারা অবশেষে বুঝতে পারছে ইসরায়েলের আগ্রাসন একদিন তাদের নিরাপত্তার গায়েও আগুন ধরাতে পারে? এখানেই উন্মোচিত হয় আন্তর্জাতিক রাজনীতির ভণ্ডামি। ওয়াশিংটনের দ্বিমুখী ভাষা। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট নিন্দা জানালেও যোগ করলেন, হামাসকে নির্মূল করাই চূড়ান্ত লক্ষ্য। প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে আশ্বাস দিলেন এমন হামলা আর হবে না, অথচ বাস্তবে তিনি ইসরায়েলের ওপর কোনো নিয়ন্ত্রণই রাখতে পারছেন না। ফলে ওয়াশিংটনের আশ্বাস দোহায় শোনা যাচ্ছে ফাঁকা বুলি হিসেবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ক্যাটস গর্জে উঠলেন, ইসরায়েলের দীর্ঘ হাত শত্রুকে যে কোনো জায়গায় আঘাত করবে। সেই সুরে সুর মিলিয়ে নেতানিয়াহু কাতারকে হুমকি দিলেন, সন্ত্রাসীদের যদি আশ্রয় দাও, আমরা নিজেই ব্যবস্থা নিব। সন্ত্রাসী কাকে বলা হবে তার সংজ্ঞাও তারা নিজের মতো বানিয়ে নিচ্ছে। 6 দেশে হামলার নজির। আল জাজিরার তথ্য অনুযায়ী মাত্র 72 ঘন্টায় ইসরায়েল হামলা চালিয়েছে অন্তত 6 দেশে: ফিলিস্তিন, কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া ও ইয়েমেনে। এতে গোটা মধ্যপ্রাচ্যই পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইউরোপে মোসাদের টার্গেট হত্যার ইতিহাসও মনে করিয়ে দেয়, ইসরায়েলের আগ্রাসন কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক হুমকি। দোহা হামলার মাধ্যমে নেতানিয়াহু যেন মুখ ফসকে সত্য প্রকাশ করলেন, এ লড়াই কেবল ফিলিস্তিনের বিরুদ্ধে নয়, পুরো বিশ্বের বিরুদ্ধে। প্রশ্নটা এখন সবার সামনে,
কে নিরাপদ, আর কতদিন আন্তর্জাতিক আইনকে ছিঁড়ে ফেলে ইসরায়েল তার আগুন ছড়িয়ে দেবে? একটাই বার্তা স্পষ্ট, যদি আজ লাগাম টানা না হয়, আগামীকাল কার মাথার ওপর পড়বে সেই ক্ষেপণাস্ত্র কেউ জানে না। একটাই বার্তা স্পষ্ট, যদি আজ লাগাম টানা না হয়, আগামীকাল কার মাথার ওপর পড়বে সেই ক্ষেপণাস্ত্র কেউ জানে না।